কখনো কি কোনো বিশাল প্রাচীন দুর্গ বা ধরুন সীমাহীন সমুদ্রের তীরে দাঁড়িয়ে মনে হয়েছে যে মানে এই জিনিসগুলো হয়তো চিরকাল এভাবেই থাকবে? হ্যাঁ, প্রায়ই মনে হয় আমাদের জীবনের তুলনায় এগুলোকে অনেক বেশি স্থায়ী মনে হয়। একদম। আমাদের দৈনন্দিন জীবনের এই ক্ষুদ্রতার তুলনায় এই পাথর, এই সমুদ্র যেন এক অদ্ভুত স্থায়িত্বের প্রতীক। মনে হয় এগুলো কখনোই ফুরোবে না, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই একটা ভয়ঙ্কর সত্য সামনে এসে দাঁড়ায়। আর সেই সত্যটা হচ্ছে সময়। ঠিক, সময়। সময়ের চেয়ে নির্মম, শক্তিশালী আর ধ্বংসাত্মক, মানে এর চেয়ে ভয়ঙ্কর আসলে কিছুই নেই। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই সত্যটি নিয়েই ডুব দেব। আমরা কথা বলছি উইলিয়াম শেক্সপিয়ারের ওথসেন্স ব্রাস, নর স্টোন, নর আর্থ, নর বাউন্ডলেস সি। বাহ, শুরুতেই একদম ধাক্কা দেওয়ার মতো একটা লাইন। তা তো বটেই। সম্প্রতি আমি কিছু সাহিত্য সমালোচনা পড়ছিলাম, সাথে গ্রেড সেভার এর মতো প্ল্যাটফর্মে কিছু চমৎকার বিশ্লেষণ, আর ইউটিউবে একটা বেশ বিস্তারিত ব্যাখ্যামূলক ভিডিও দেখছিলাম। এইসব ঘাঁটতে গিয়ে মনে হলো আজকের আলোচনাটা শুধু একটা কবিতা পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। মানে এর গভীরে যেতে হবে, তাই তো? একদম। আজকের মিশন হল সময়ের ধ্বংসাত্মক রূপ এবং তার বিপরীতে সৌন্দর্যের টিকে থাকার যে মরিয়া লড়াই, তার পেছনের মনস্তত্ত্বটা আমাদের বুঝতে হবে। প্রতিটি লাইন বাংলায় ভেঙে বুঝতে হবে। বিষয়টা কিন্তু খুবই প্রাসঙ্গিক। মানে ধরুন শত শত বছর আগে লেখা হলেও এর মূল সুরটা আজকের দিনের জন্য একদম সত্যি। যে কেউ ভাবতে পারে আমরাও তো প্রতিনিয়ত সেই একই কাজ করছি, তাই না? হ্যাঁ, ঠিক। এই যেমন ধরুন, আমরা আমাদের প্রিয় মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করছি, অ্যান্টি এজিং ক্রিম মাখছি, নিজেদের তারুণ্যকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছি। শেক্সপিয়ার ঠিক এই প্যানিক বা আতঙ্কটাকেই তুলে ধরেছেন। আচ্ছা, তিনি শুধু ধ্বংসের কথা বলেননি, তিনি দেখিয়েছেন কিভাবে চরম ভঙ্গুর একটি জিনিস সময়ের এই প্রবল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা অসম্ভব স্বপ্ন দেখে। শেক্সপিয়ারের এই লেখাগুলো নিয়ে তো যুগ যুগ ধরে আলোচনা হচ্ছে, কিন্তু এই নির্দিষ্ট সনেটটিতে ঢোকার আগে এর পেছনের প্রেক্ষাপটটা একটু খতিয়ে দেখা দরকার বলে আমি মনে করি। অবশ্যই, প্রেক্ষাপট না জানলে তো কবিতার আসল মজাতেই পাওয়া যাবে না। ঠিক। আমরা জানি যে ১৫৬৪ সালে শেক্সপিয়ারের জন্ম আর ১৬১৬ সালে মৃত্যু। তিনি তার জীবনে ৩৭টি নাটক এবং ১৫৪টি সনেট লিখেছেন। এখন যে কেউ অবাক হয়ে একটা প্রশ্ন করতে পারে, মানে এত বছর পরও মানুষ এই কবিতাগুলো নিয়ে এত মাথা ঘামায় কেন? এর একটা বড় কারণ হচ্ছে এর পেছনের আবেগ। এই সনেট ৬৫ আসলে শেক্সপিয়ারের ফেয়ার ইউথ বা সুন্দর যুবক সিকোয়েন্সের একটি অংশ। ফেয়ার ইউথ, আচ্ছা। হ্যাঁ, থার্ড আর্ল অফ সাউথহ্যাম্পটন হেনরি রিওথাসলির মতো পৃষ্ঠপোষকদের উদ্দেশ্যে লেখা। এই যে একজন বাস্তব মানুষকে উদ্দেশ্য করে লেখা, এটাই কবিতার থিমকে ভীষণভাবে প্রভাবিত করেছে। মানে এটা কোনো কাল্পনিক চরিত্র নয়, একদমই না। এটা কোনো বায়বীয় বা কাল্পনিক সৌন্দর্য নিয়ে লেখা দর্শন নয়। কবি চোখের সামনে তার অত্যন্ত কাছের ভালোবাসার একজন মানুষকে দেখছেন। বুঝতে পারছি। তিনি দেখছেন মানুষটার যৌবন, তার রূপ, আর ঠিক সেই মুহূর্তেই তার মনে একটা গভীর আতঙ্ক তৈরি হচ্ছে, এই ভেবে যে একদিন এই মানুষটার চামড়ায় ভাঁজ পড়বে, এই সৌন্দর্য আর থাকবে না। এটা তো একটা ভয়ঙ্কর অনুভূতি। হ্যাঁ, ব্যক্তিগত এই ভয়টাই কবিতাকে এতটা আবেগঘন আর এতটা ডেসপারেট বা মরিয়া করে তুলেছে। এটা স্রেফ একটা সাহিত্যিক চর্চা নয়, এটা একটা মনস্তাত্ত্বিক হাহাকার। এই হাহাকারটা কিন্তু কবিতার কাঠামোর মধ্যেও খুব সুন্দরভাবে গাঁথা। যারা সাহিত্য নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করেন তারা হয়তো জানেন যে এলিজাবেথান সনেটের একটা নির্দিষ্ট গঠন থাকে। হ্যাঁ, ১৪ লাইনের কবিতা। ঠিক, ১৪ লাইনের কবিতা, যা ৩টি কোয়াট্রেন মানে ৪ লাইনের স্তবক, আর শেষে একটি কাপলেট বা ২ লাইনের স্তবকে বিভক্ত। এর রাইম স্কিম বা ছন্দের বিন্যাস হল এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ এবং শেষে জি জি। এই কাঠামোটা জানলে আসলে কবিতাটা কিভাবে এগোচ্ছে সেটা বুঝতে খুব সুবিধা হয়। একদম। কবি প্রথমে একটা সমস্যা বা দ্বন্দ্ব তৈরি করেন এবং একেবারে শেষের দিকে গিয়ে তার একটা সমাধান টানার চেষ্টা করেন। তো এই কবিতায় তিনি শুরুতে একটা বিশাল ক্যানভাস তৈরি করেছেন। প্রথম কোয়াট্রেনের কথা বলছেন তো? হ্যাঁ, প্রথম ৪ লাইন, যেখানে তিনি বলছেন তামা, পাথর, মাটি এবং সীমাহীন সমুদ্র, এদের কোনোটি স্যাড মর্টালিটি বা বিষাদময় মরণশীলতার শক্তির সামনে টিকতে পারে না। মরণশীলতা তাদের ক্ষমতার উপর আধিপত্য বিস্তার করে।
এই জায়গাটিতে শব্দগুলোর বৈপরীত্যটা মানে কন্ট্রাস্ট অফ সাউন্ডস ভীষণভাবে খেয়াল করার মতো। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? ধরুন এই যে তামা, পাথর, মাটি শব্দগুলোর মধ্যে একটা ভারী, নিরেট, মজবুত ব্যাপার আছে। সমুদ্রের মধ্যে আছে এক অসীম শক্তির আস্ফালন। এগুলোকে আমরা সাধারণত অমরত্বের প্রতীক হিসেবে ভাবি। হ্যাঁ, তাই তো মনে হয়। কিন্তু এই সব কিছুর বিপরীতে কবি দাঁড় করালেন স্যাড মোর্টালিটি বা মরণশীলতাকে। মরণশীলতা তো কোনো নিরেট বস্তু নয়, এটা একটা অদৃশ্য নিয়ম। ঠিক। অথচ এই অদৃশ্য নিয়মটি পাথর বা সমুদ্রের চেয়েও বেশি শক্তিশালী। এটি নীরবে সব কিছুকে গ্রাস করে। উফ, সাংঘাতিক একটা ভাবনা। আর ঠিক এই ভয়ঙ্কর নীরব শক্তির সামনেই কবি ৩ আর ৪ নম্বর লাইনে একটা অসাধারণ রূপক বা মেটাফোর তৈরি করেছেন। ওই যে হাউ উইথ দিস রেজ, ওই অংশটা। হ্যাঁ, তিনি প্রশ্ন করছেন সময়ের এই অন্ধ ক্রোধের সামনে সৌন্দর্য কিভাবে নিজেকে বাঁচানোর যুক্তি দেখাবে, যার শক্তি একটি সাধারণ ফুলের চেয়ে বেশি কিছু নয়। অসাধারণ একটা তুলনা। এই জায়গাটা আমি শ্রোতাদের জন্য একটু কল্পনা করতে বলবো। ধরুন একটা বিশাল, অন্ধকার, নির্মম আদালতের কাঠগড়া। সেখানে বিচারক হিসেবে বসে আছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যাকে কবি সময়ের ক্রোধ বা রেজ বলছেন। আচ্ছা। আর সেই বিচারকের সামনে নিজেকে বাঁচানোর জন্য উকিল হিসেবে একেবারে একা দাঁড়িয়ে আছে একটি নরম, কোমল ফুল। ফুলটি বলছে, দয়া করে আমাকে বাঁচতে দিন। এই লড়াই তো শুরু হওয়ার আগেই শেষ। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন আপনি। শেক্সপিয়ার এখানে খুব সচেতনভাবেই আইনি পরিভাষা ব্যবহার করেছেন, যেমন হোল্ড আ প্লি বা আদালতে আবেদন করা এবং অ্যাকশন বা আইনি পদক্ষেপ। হ্যাঁ, শব্দগুলো তো পুরোপুরি আদালতের। ঠিক এই শব্দগুলো দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে সময় কোনো স্বাভাবিক বা দয়ালু বিচারক নয়। সে একজন চরম অন্যায্য, নিষ্ঠুর এবং স্বৈরাচারী শাসক। এই আদালতে সৌন্দর্যের জেতার কোনো আশাই নেই। মানে আইনের শাসন নেই, আছে কেবল শক্তির দাপট। একদম। এখানে আগের সনেটগুলোর কথা একটু টানা যেতে পারে, যেমন সনেট ৬৪ এবং সনেট ১৩। সেখানেও কিন্তু সময়ের এই রেজ বা অন্ধ ক্রোধের কথা বলা হয়েছে। মৃত্যু এবং সময়ের এই ধ্বংসাত্মক রূপের কাছে প্রকৃতির বড় বড় উপাদানই যেখানে হার মানে, সেখানে মানুষের নরম সৌন্দর্য তো নিতান্তই অসহায়। এই অসহায়ত্বটা বোঝানোর জন্যই হয়তো কবি এরপর দৃশ্যপট পুরোপুরি বদলে ফেলেন, মানে প্রথম কোয়াট্রেন থেকে দ্বিতীয় কোয়াট্রেনে এসে। হ্যাঁ, ৫ থেকে ৮ নম্বর লাইন। ঠিক। আদালত থেকে তিনি আমাদের সোজা নিয়ে যান একটা ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে। এই অংশগুলোতে তিনি বলছেন গ্রীষ্মের মধুর বাতাস বা ফুলের সুবাস কিভাবে সময়ের ধ্বংসাত্মক অবরোধের সামনে টিকে থাকবে। উনি এখানে র্যাকফুল সিজ শব্দটা ব্যবহার করেছেন। হ্যাঁ, দ্য র্যাকফুল সিজ অফ ব্যাটারিং ডেজ। এই ব্যাটারিং ডেজ শব্দগুচ্ছটা শুনলেই যেন কানে একটানা আঘাতের শব্দ বাজতে থাকে, ঠক ঠক ঠক। এটা আসলে প্রাচীনকালের যুদ্ধের একটা খুব শক্তিশালী রূপক, মানে ওয়ার মেটাফর। ব্যাটারিং র্যামের বিষয়টা একদম ঠিক ধরেছেন। প্রাচীনকালে একটা বড় শহরের মজবুত দরজা ভাঙার জন্য সৈন্যরা বিশাল গাছের গুড়ি দিয়ে তৈরি ব্যাটারিং র্যাম ব্যবহার করত। সেটা দিয়ে দরজায় একটানা প্রচণ্ড শক্তিতে আঘাত করা হতো। মানে সময় প্রতিদিন আমাদের জীবনের দুর্গে আঘাত হানছে। হ্যাঁ, শেক্সপিয়ার বলছেন আমাদের প্রতিদিনকার চলে যাওয়া দিনগুলো এক একটা ব্যাটারিং র্যামের মতো। এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি একটি শহরকে ধীরে ধীরে তিল তিল করে ধ্বংস করে দেওয়ার মতো এক দীর্ঘস্থায়ী অবরোধ। মানে কিছুই আর আস্ত থাকে না। ঠিক। এখন এখানে একটা খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর প্রশ্ন তৈরি হয়। মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী দুর্গ, ইস্পাতের দরজা বা পাহাড়ের মতো অভেদ্য পাথর যদি সময়ের এই নির্মম আক্রমণের কাছে হেরে ধূলিসাৎ হয়ে যায়, তবে রক্তমাংসের তৈরি মানুষের কোমল শরীরের কি হবে? এটাই হলো সেই পরম শূন্যতার জায়গা। এখানেই মানুষের চরম অসহায়ত্ব সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে। পাহাড়ের মতো পাথর আর ইস্পাতের দুর্গ যেখানে ধসে পড়ে, সেখানে মানুষের রূপ, লাবণ্য বা যৌবন, যা কিনা গ্রীষ্মের সুবাসের মতোই ক্ষণস্থায়ী, হ্যাঁ, তার টিকে থাকার সম্ভাবনা তো গাণিতিকভাবে শূন্য। মানুষ তার প্রিয়জনকে নিয়ে যে স্বপ্ন দেখে, সময় প্রতিদিন সেই স্বপ্নের দুর্গে আঘাত হেনে তাকে মাটির সাথে মিশিয়ে দেয়। এই ধ্বংসের চিত্রটা এতটাই বাস্তবার, মানে দমবন্ধ করা, যে তৃতীয় কোয়ার্টারে এসে কবি আর নিজের আবেগ ধরে রাখতে পারেন না। ৯ থেকে ১২ নম্বর লাইন। হ্যাঁ, তিনি যেন নিজের কল্পনার ভয়াবহতাতেই শিউরে ওঠেন।
9 নম্বর লাইনে তিনি বলে ওঠেন, ও ফিয়ারফুল মেডিটেশন, বা কি ভয়ঙ্করী চিন্তা। একটা চরম হতাশার জায়গা। এই চিন্তাটা তাকে গ্রাস করছে যে কোথায় লুকিয়ে রাখা যাবে সময়ের সবচেয়ে সেরা রত্নটিকে। তিনি টাইমস বেস্ট জুয়েল বা সময়ের সেরা রত্নকে টাইমস চেস্টে লুকিয়ে রাখার কথা বলছেন। সমালোচকরা এই টাইমস চেস্ট বা সময়ের সিন্দুক কথাটির খুব সুন্দর একটা দ্বৈত অর্থ বের করেছেন, ডাবল মিনিং যাকে বলে। আচ্ছা, কিরকম? একদিকে এর অর্থ হতে পারে গুপ্তধনের বাক্স, মানে সময় হলো একজন লোভী দস্যুর মতো, যে কিনা মানুষের সবচেয়ে সুন্দর রত্নগুলো বা যৌবনকে চুরি করে নিজের একটি বাক্সে লুকিয়ে রাখে। আর অন্য অর্থটা? অন্যদিকে এর অত্যন্ত ডার্ক বা অন্ধকার আরেকটি অর্থ হল কফিন, অর্থাৎ সময় মানুষের সৌন্দর্যকে কেড়ে নিয়ে সরাসরি মৃত্যুর কফিনে শুয়ে দেয়। ওফ, এটাই তো আরও ভয়ঙ্কর। কিন্তু এখানে আমি একটু ভিন্নভাবে ভাবতে চাই। মানে আমি এক্সপার্টদের সাথে একটু দ্বিমত পোষণ করছি আর কি। হ্যাঁ হ্যাঁ, বলুন না। পরের লাইনগুলোতে কবি বলছেন, এমন কোনো শক্তিশালী হাত কি আছে যা সময়ের দ্রুতগামী পাকে বা সুইফট ফুটকে টেনে ধরতে পারে? 11 আর 12 নম্বর লাইন। ঠিক। এখন আমি যদি পুরো দৃশ্যটাকে একটা চলমান ছড়ি হিসেবে কল্পনা করি, সময় যেন একটা চোর যে এইমাত্র আমাদের সবচেয়ে প্রিয় রত্নটি চুরি করে খুব দ্রুত ছুটে পালিয়ে যাচ্ছে, আচ্ছা, আর আমরা পেছন থেকে মরিয়া হয়ে মাটিতে পড়ে গিয়ে তার পা দুটো জাপটে ধরার চেষ্টা করছি। এখানে কি স্রেফ একটা কফিনের স্তব্ধতার চেয়েও একটা প্রচণ্ড শারীরিক লড়াইয়ের ইঙ্গিত বেশি প্রকট নয়? মানে চোর পালালে তো আমরা তাকে ঝাঁপিয়ে পড়ে ধরি, একটা মরিয়া রক্তক্ষয়ী ধস্তাধস্তি। আরে হ্যাঁ, আপনার এই দৃষ্টিকোণটা অত্যন্ত যৌক্তিক, আমি একদম একমত। এখানে আসলেই কোনো শান্ত বা দার্শনিক সমর্পণ নেই, তাই না? হাত দিয়ে পা টেনে ধরার যে চিত্রকল্প শেক্সপিয়ার তৈরি করেছেন, তা আসলে সেই পালিয়ে যাওয়া চোরকে বা সময়কে থামানোর একটি ব্যর্থ ও করুণ চেষ্টা। আমরা জানি আমরা পারব না, আমাদের হাত ছিলে যাচ্ছে, আমরা মাটিতে হেঁচড়ে যাচ্ছি, তবু আমরা ছাড়ব না। ঠিক, তবু আমরা আমাদের প্রিয়জনকে সময়ের হাত থেকে ছিনিয়ে আনতে চাই। আমরা আমাদের সমস্ত শারীরিক শক্তি দিয়ে সময়ের সেই দ্রুতগামী পা টেনে ধরতে চাই। এটি মানুষের ভালোবাসার চরম অসহায়ত্বের একটি নিখুঁত দৃশ্যমান প্রতিচ্ছবি। এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর খাদের কিনারায় এনে দাঁড় করায়। তামা, পাথর, ইস্পাত সবই ধ্বংস হচ্ছে। কিছুই বাঁচে না। আমরা সময়কে কোনো আইনি যুক্তিতে হারাতে পারছি না, যুদ্ধক্ষেত্রে আটকাতে পারছি না, এমনকি চোরের মতো পালিয়ে যাওয়ার সময় তার পা জাপটে ধরেও রাখতে পারছি না। সবখানেই শুধু ধ্বংস, নৈরাশ্য আর মৃত্যুর পদধ্বনি। তাহলে কি সব শেষ? ঠিক এই প্রশ্নটাই আমার। কোনো আশাই কি নেই? এই খাদের কিনারা থেকেই কবিতাটি তার চূড়ান্ত মোড় বা রেজলিউশন নেয়, যাকে আমরা বলি দ্য কাপলেট। 13 আর 14 নম্বর লাইন কবিতার একেবারে শেষ অংশ। হ্যাঁ, শেষের দিকে গিয়ে কবি বলছেন, কোনো আশাই নেই যদি না একটি অলৌকিক ঘটনা বা মিরাকেল ঘটে। আর সেই মিরাকেলটি হল কবির লেখা এই কালো কালির বা ব্ল্যাক ইঙ্কের অক্ষরে তার প্রেমিকের সৌন্দর্য চিরকাল উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করবে। ভেবে দেখুন বিষয়টা কতটা প্যারাডক্সিক্যাল বা স্ববিরোধী। কিভাবে? যে লোহা, পাথর বা বিশাল সমুদ্র সময়কে আটকাতে পারেনি, সামান্য কিছু তরল কালো কালি এবং একটা ভঙ্গুর কাগজ তাই করে দেখানোর দাবি করছে। কালো কালি তো সাধারণত অন্ধকারের প্রতীক, মৃত্যুর প্রতীক। হ্যাঁ, কালোর সাথে তো আমরা অন্ধকারকেই মেলাই। কিন্তু শেক্সপিয়ার বলছেন এই কালো কালি সময়ের অন্ধকারের বিরুদ্ধে সূর্যের মতো উজ্জ্বলতা ছড়াবে। এটি তার অন্যান্য বিখ্যাত সৃষ্টির মূল সুরের সাথেও খুব মিলে যায়। ওই যে সনেট 18 কথা বলছেন, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ। একদম ঠিক ধরেছেন। সনেট 18 এবং সনেট 63 দুটোতেই উনি বারবার বলেছেন শিল্প বা আর্ট পারে মৃত্যুকে জয় করতে। যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, যতদিন মানুষের চোখ দেখতে পাবে, ততদিন এই কবিটা বেঁচে থাকবে এবং তার প্রিয়জনকে বাঁচিয়ে রাখবে। কিন্তু এখানেই কি শেষ? মানে কালি তো আর নিজে নিজে কথা বলতে পারে না। প্রখ্যাত সাহিত্য সমালোচক ডন প্যাটারসন এই জায়গাটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছেন। উনি কি বলেছেন? তিনি বলেছেন, কালি নিজে থেকে উজ্জ্বল হতে পারে না। কালি তখনই উজ্জ্বল থাকে যখন কেউ সেটি পড়ে। চমৎকার একটা পয়েন্ট। মানে একটা বই যদি শতাব্দীর পর শতাব্দী কোনো ধুলো পড়া তাকের ওপর পড়ে থাকে, তবে সেই কালি মৃত। কিন্তু যখনই একজন পাঠক সে পাতাটি খোলেন, শব্দগুলোর ওপর চোখ বোলান, তখনই সেই কালি আবার প্রাণ ফিরে পায়। পাঠক ছাড়া এই অমরত্ব আসলে মূল্যহীন। এটা সাহিত্যের অন্যতম গভীর একটি সত্য।
পাঠকই সেই কালিকে বারবার বাঁচিয়ে তোলে যেন পাঠক একটি শ্বাসযন্ত্র যা কবিতার ফুসফুসে বাতাস ভরে দেয়। দারুণ বলেছেন। শেক্সপিয়ার নিজে এই সমাধানটিকে একটি অলৌকিক ঘটনা বা মিরাকল বলেছেন, অর্থাৎ তিনি নিজেও পুরোপুরি নিশ্চিত ছিলেন না যে এই কালি সত্যি সময়কে জয় করতে পারবে কিনা। তিনি শুধু একটা মরিয়া বাজি ধরেছিলেন। তাহলে আজকের এই পুরো আলোচনার মূল সুরটা যদি আমরা একসাথে করি, শেক্সপিয়ার আমাদের চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে বস্তুগত কোনো কিছুই চিরকাল থাকে না, তা সে বিশাল পাথর হোক, দুর্ভেদ্য ইস্পাত হোক বা সীমাহীন সমুদ্র, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু শিল্প এবং মানুষের সৃজনশীলতা সময়কে বুড়ো আঙুল দেখাতে পারে। শ্রোতাদের জন্য এই আলোচনার প্রাসঙ্গিকতাটা এখানেই যে আমরা আমাদের জীবনে যা কিছু ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে চাই তার ভৌত অস্তিত্ব হয়তো একদিন সত্যি সত্যি মুছে যাবে, কিন্তু স্মৃতি থেকে যাবে। ঠিক আমাদের ভালোবাসার স্মৃতি, আমাদের শিল্পের মাধ্যমে সেই সৌন্দর্য যুগের পর যুগ টিকে থাকতে পারে। এই যেমন আজ আমরা এই সাহিত্য আড্ডায় 400 বছর আগের একজন মানুষের রূপ নিয়ে কথা বলছি। আলোচনা শেষে আমি একটি অত্যন্ত গভীর দার্শনিক প্রশ্ন রেখে যেতে চাই, জানিয়ে যে কেউ নিজের মতো করে ভাবতে পারেন। অবশ্যই, বলুন। ডন প্যাটারসনের কথা মতো কালো কালিতে লেখা সৌন্দর্য তখনই বেঁচে থাকে যখন কোনো মানুষটা পড়ে। কিন্তু ধরুন কালির বিবর্তনে এমন একদিন এলো যেদিন পৃথিবীতে এই ভাষাটি পড়তে পারার মতো আর কেউ রইল না। মানে মানব সভ্যতা বিলুপ্ত হয়ে গেল? হ্যাঁ, মানব সভ্যতা হয়তো বিলুপ্ত হয়ে গেল অথবা ভাষাটা হারিয়ে গেল। তখন কি সেই কাগজের বুকে থাকা সৌন্দর্য সত্যি সত্যি চিরতরে মারা যাবে? নাকি কালি এবং কাগজের সেই বস্তুগত অস্তিত্বের মাঝেই সৌন্দর্য নীরবে ঘুমিয়ে থাকবে অনন্তকাল ধরে অন্য কোনো সভ্যতার, অন্য কারো পড়ার অপেক্ষায়? উফ, গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ভাবনা। সত্যি, ভাষা যদি হারিয়েও যায়, কালির আছড়ে লুকিয়ে থাকা সেই কোমল ফুলটি হয়তো সময়ের আদালতের এক অন্ধকার কোণায় নীরবেই তার আবেদন জানিয়ে যাবে। হয়তো একদিন কেউ সেই আবেদন শুনতে পাবে। একদম। এই গভীর ভাবনার রেশ ভরেই আমরা আজকের এই বিশ্লেষণের সমাপ্তি টানছি। সময় হয়তো একদিন সবকিছুই ধ্বংস করে দেবে, কিন্তু এই জাদুকরী শব্দগুলো আর তার পেছনের আবেগ নিয়ে আমাদের বিস্ময় যেন কোনো কালেই ফুরোবার নয়।